তো মানে অনেক কিছু বুঝবার বিষয় বা গবেষণার বিষয়, চিন্তা ফিকিরের বিষয়। তো মানে স্রষ্টা অবিশ্বাসটা মানে মেইনলি মানে কতটুকু যৌক্তিক এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় আর কি। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি স্রষ্টা জি জি স্রষ্টা বিষয়ে আপনার মানে ধারণাটা কেমন? স্রষ্টা বিষয়ে আমার ধারণাটা কেমন? আপনার বাড়ি কোথায় বলছিলেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আচ্ছা। তো আপনি নির্ভয়ে বলতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা জাস্ট ডিসকাশন। আপনার পুরো নামটা কি? আচ্ছা যেটাই হোক, মানে আপনি আমার কাছে সেদিন ফ্রেন্ডলি করতেছেন, আবার মেসেঞ্জারে কল করছেন। আমি জি ভাইজান আমি একটু জাস্ট ফেক অ্যাকাউন্ট আইডি নট অ্যালাউড। তারপর আপনি আবার যেহেতু ফোনটা দিছেন, আমি আপনার সাথে আমি তর্ক বিতর্ক কিন্তু না, আমি কিন্তু জাস্ট জানার জন্য, আপনার কোনো ক্ষতি হবে না, এবং জাস্ট আমরা একটা আলোচনা করে অনেক কিছু শিখতে পারি। আমরা তো একটা শেখার একটা সিস্টেমে এই জিনিসটা শিখতে পারি, তাই না? জি সহজ সরল মনে আপনি যে কথাটা বলছেন, আমি আপনাকে সহজ সরল মনে একটা প্রশ্ন করি। জি বলুন। বিষয়টা হলো যে বলতে যেমন হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো হ্যালো জি আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। বলতেছি আমি তো হিন্দু। জি। হ্যাঁ, আপনি তো মুসলিম, তাই না? জি। আমার স্রষ্টা আমার কাছে, আপনার স্রষ্টা আপনার কাছে। আবার আপনি যদি ভৌগোলিক দিক থেকে বলেন তাহলে কিন্তু একই সব। না না, আপনি তো একজন মুক্তমনা, তাই না? তো আপনার জায়গা থেকে আপনি যখন অ্যাথিস্ট হবেন। আমি মুক্তমনা হইতে পারি, আমি মুক্তমনা। হ্যাঁ, আপনি বলছেন আমি মুক্তমনা, কিন্তু নাস্তিক না, নিরীশ্বরবাদী না। আচ্ছা আচ্ছা, আপনি স্রষ্টা বিশ্বাসে আপনার অবস্থান কেমন, যে স্রষ্টা আছে এরকম? অবশ্যই আছে, স্রষ্টা থাকবে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি যদি মুক্তমনা হয়ে থাকেন এবং স্রষ্টায় বিশ্বাস করে থাকেন, তার মানে আপনার সিস্টেমিটিটা হচ্ছে এরকম যে আপনি স্রষ্টায় বিশ্বাস করেন কিন্তু কোনো ধর্মগ্রন্থ মানেন না, এরকম? কেন ধর্মগ্রন্থ মানবো না? ধর্মগ্রন্থ মানে স্রষ্টা থেকে ধর্মগ্রন্থ আসছে এটা আপনি মানেন না? তো বা স্রষ্টার অবশ্যই অবশ্যই মানতে হবে, আর নয়তো আমি স্রষ্টার অস্তিত্ব পাইলাম কই? আচ্ছা আচ্ছা, আমি তো গ্রন্থের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব পাইতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি মুক্তমনা হইলেন কিভাবে? মানে বিষয়টা বুঝলাম না। দেখান আমাকে, পারবেন? না, তাহলে আপনি মুক্তমনা হইলেন কিভাবে, এটা তো তাহলে বুঝলাম না। রাখেন এই বিশ্বের, না না, মুক্তমনা বলতে আপনি বোঝাইতে চাইতেছেন যেটা মন ধরে সেটাই বলবো? না না, মুক্তমনা বলতে কি সেই জিনিসটা আমারও জানার আগ্রহ। হ্যালো, মানে মুক্তমনাটা কি এটা জিনিসটা আমারও জানার আগ্রহ, এই জন্যই আমি মেইনলি আপনাকে কল করছি। আবার আমার কথা, মুক্ত এখন যেহেতু আপনি প্রথমেই আমার সাথে পরিচয় নাই, জানা নাই, আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনি মানে স্রষ্টা নিয়ে প্রশ্ন করছেন, তাইলে আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা এখন বর্তমান বিশ্বে, শুধু দেশে না বিশ্বে, ধর্মভীরু মানুষের থেকে ধর্মান্ধদের সংখ্যা বেশি, এটা মানেন কিনা? হ্যাঁ এরকম হতে পারে, মানুষের থেকে ধর্মান্ধ বেশি। ধর্মান্ধ বলতে আপনি কি বুঝাচ্ছেন? হতে পারে, তাহলে আমার প্রশ্ন, না ধর্মান্ধ বলতে আপনি কি কি বুঝাচ্ছেন? যেরকম আমাদের দেশে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এরকম আছে যারা চিকিৎসা বিজ্ঞানকে অন্ধের মতন বিশ্বাস করে, যে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে কি করতে পারে, মানে মানে আমাদেরকে সুস্থ করতে পারে। এটা একটা অন্ধ বিশ্বাস। আপনি যদি এটাকেও অন্ধ বলেন, যে এটাও একটা অন্ধত্ব বিশ্বাস। হ্যাঁ, আবার অনেকে আছে বিজ্ঞানকে একেবারে অন্ধের মতন বিশ্বাস স্থাপন করে। অন্ধ বিশ্বাস বলতে ধর্মান্ধতা আমার দৃষ্টিতে ধর্মান্ধ কোনটা? ধর্মান্ধতা হচ্ছে
না, বিজ্ঞান তো অবশ্যই, বিজ্ঞান কিন্তু আসছে, আমি বলি সায়েন্স ওইটা আলাদা জগৎ। হ্যাঁ, বিজ্ঞান হইছে এক জগৎ, আর স্রষ্টার জগৎ হচ্ছে আরেক জগৎ। যেমন আমাকে যদি কেউ বলে আপনি কি আজকে মানে আপনার দৃষ্টিতে যেটা রোজা বলেন, আমাদের এখানে আছে অনেকগুলো উপবাস করা হয়, অনাহারি থাকতে হয় না? আপনি কি বুঝাচ্ছেন? আমার পয়েন্ট মানে একদম পয়েন্টে, মেইন পয়েন্টে আমরা কথা বলি। আপনি মুক্তমনা বলতে কি বুঝেন, এটা হচ্ছে আমার জানা বিষয়। যে আপনি যে নিজেকে মুক্তমনা মনে করেন এবং কি কেন আপনি নিজেকে মুক্তমনা মনে করেন, এই যে একটা কারণ আছে। আপনি যে নিজেকে মুক্তমনা মনে করেন, এটার অবশ্য আপনাকে একটা কারণ দেখাতে হবে যে আমি এই কারণে মুক্তমনা। আচ্ছা, কারণ জি। এখন মুক্তমনা, আমি কি মুক্তমনা মানুষ কি শুধু এই ধর্মের বিষয়ে মুক্তমনা হয়, আর কোনো বিষয়ে মুক্তমনা হইতে পারে না? এই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি কোন গুণের কারণে আপনি নিজেকে, টপিক তো অনেকগুলা, আপনি নিজেকে মানে মুক্তমনা মনে করেন। যেহেতু আপনি স্রষ্টা বিশ্বাস করেন, বা আপনি হিন্দু ধর্মের স্রষ্টা বিশ্বাস করেন এবং হিন্দু ধর্মগ্রন্থ মানেন, এবং আপনি নিজেকে এটাও দাবি করছেন আপনি একজন মুক্তমনা। আর আমার জানা বিষয় যে আপনি কোন গুণ আপনার ভিতর থাকার কারণে আপনি নিজেকে মুক্তমনা মনে করেন। আচ্ছা, আমার কোন বিষয়টার থেকে বা কোন পোস্টের থেকে, কোন কথার থেকে, কোন লেখার থেকে আপনি আমাকে মুক্তমনা ভাবছেন যে আমি মুক্তমনা? না, আমি তো আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি কেবল যে আপনি মুক্তমনা কিনা। আপনি বলছেন হ্যাঁ আমি মুক্তমনা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাকে হাদিস কিতাব শাস্ত্র রেফারেন্স না দিয়ে আমি এক্সাম্পল একটা কথা বলি। আপনি যেহেতু স্রষ্টার প্রতি চলে আসছেন, আমি একটা কথা বলি। মানুষ তো মুক্তমনা এইভাবে হইতে পারে যে বর্তমানে দেশের মধ্যে লকডাউন চলতেছে, আগামীকাল থেকে দিবে শাটডাউন। এখন সরকার গরিব মানুষের খাবারের ব্যবস্থা না কইরাই মানুষের ঘরে থাকতে বলতেছে। এই কথাটা সত্য, এই কথাটা আমি সবার সামনে প্রকাশ্যে বলবো। এটা কি মুক্তমনা বলতেছে? এটা কি মুক্তমনার ভাব আসে না এখানে? বা এটাকে ভাব আসুক সেই কথাটা আমি আপনাকে জিজ্ঞাসা করি না। আমি বলছি যে আপনার ভিতরে কি গুণ থাকার কারণে। কালাকে কালা বলা, অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায়। আচ্ছা, সেই অন্যায় এবং ন্যায়, এই যে কথাটা অন্যায় এবং ন্যায়, সেটা তো আপনি হিন্দু ধর্মের আলোকে বলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা আপনি যদি হিন্দু ধর্মের আলোকে বলেন তাহলে তো আপনি মুক্তমনা হইলেন না। আপনি তো হিন্দু ধর্মের সীমাবদ্ধতার আলোকে বললেন, তাহলে আপনি সীমাবদ্ধ, আপনি মুক্তমনা না। রে ভাই, আপনাদের কি বুঝাইতেছে আর আপনি কি বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসলে ওনার বুকে দম নাই, উনি যে আমাদের সাথে আলোচনা করবে, উনি সেকেন্ডের মধ্যে মানে এটা মানে করে ফেলে দিছে। উনি কিন্তু সেকেন্ডের ভিতরে এটা অস্বীকার করে ফেলে দিছে যে উনি মুক্তমনা না। কারণ উনি যে স্বীকার করবে, উনি যে মুক্তমনা এই জিনিসটা যে উনি স্বীকার করবে, এই স্বীকার করার মতো ওনার সেই হিম্মত নাই, যেটা আমরা যথেষ্ট পরিমাণে বুঝতে পেরেছি। আসছে শুধুমাত্র ফালতু কথা বলতে। কোথা থেকে ফোন দিলাম, কেন ফোন দিলাম, তো কথা বলার কোনো অর্থ আছে? আমরা তো এখানে আলোচনা করব, আলোচনাতেই প্রমাণিত হয়ে যাবে কে কতটুকু জানে। তো আমরা অন্যজনকে চেষ্টা করছি কল দেওয়ার জন্য। আমরা অনেক সময় কথা বলে থাকি বিভিন্ন অ্যাথিস্টদের সাথে, নাস্তিকদের সাথে আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি। যারা আমাদের আলোচনা শুনছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমরা বিভিন্ন অ্যাথিস্টদেরকে আনতে পারি, আলোচনায় আনতে পারি। দেখে আমরা আরও কল দিব।
আসলে কল রিসিভ করতেছে না। তো দেখা যাক, আমরা চেষ্টা করছি তাদের বিভিন্ন জনদেরকে কল করে তাদেরকে কলে আনার জন্য চেষ্টা আমরা চালিয়ে যাব। দেখি আমরা আরো একজনকে কল দিব, দেখি কল রিসিভ করেন কিনা। যদি তারা আমাদের কল রিসিভ করে তাহলে ইনশাল্লাহ আমরা কথা চালিয়ে যাব, কোনো সমস্যা হবে না। যে আমরা আরেকজনকে কল করলাম, দেখি কল রিসিভটা করে কিনা উনি। না, সেও কল রিসিভ করছে না, আমরা চেষ্টা করছি। দেখি আমরা চেষ্টা করছি কলে বিভিন্ন নাস্তিকদেরকে কলে আনার জন্য, আমরা ইনশাল্লাহ সফল হব। মেন কিন্তু আপনারা দেখেন যে একজন অ্যাথিস্ট, সে নিজেকে অ্যাথিস্ট এই পরিচয়টা কিন্তু সে দিতে পারে না। হ্যাঁ, এরা আচ্ছা দেখি একজনের কাছে কল দিলাম, কলটা সে রিসিভ করে কিনা। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে কল দিয়ে আনার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাচ্ছি বিভিন্ন অ্যাথিস্টদের সাথে কথা বলার ক্ষেত্রে। নাস্তিক ধর্মের অন্ধ বিশ্বাসীরা আপনি যথেষ্ট পরিমাণে দেখবেন তারা আমাদের সাথে কথা বলতে চায় না। আচ্ছা, আমি দেখি আবারও কল করি। না, আসলে কল রিসিভ করতেছে না কেউ। দেখি আমরা তারপরে চেষ্টা করব। আসলে আমরা কাকে আর কল দিতে পারি, আমরা দেখি এখান থেকে আমরা দেখি এরকম কাউকে। দেখি আমরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যুক্ত করার জন্য। আরেকজনকে কল করলাম, দেখি আসলে কেউ তো কল রিসিভ করছে না আজকে, এই জন্য আমরা বারবার কল দিয়ে ব্যর্থ হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কল করতেছি, কল যাচ্ছে কিন্তু কেউ কল রিসিভ করতেছে না, যার কারণে আমরা কিন্তু কথা বলতে পারছি না। আচ্ছা, নিরীশ্বর বাদ নামে একজন, উনি যুক্ত হতে চেয়েছেন, দেখে ওনাকে যুক্ত করা যায় কিনা। আচ্ছা দেখি, আমরা চেষ্টা করছি, বলা যাচ্ছে না।
যুক্ত চেষ্টা করছিলাম যুক্ত করে আলোচনা করার জন্য। দেখি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আচ্ছা, এখানে অনেকেই যুক্ত হতে চাচ্ছেন। ওনার নেটওয়ার্ক সম্ভবত প্রবলেম। দেখি আমরা অন্যান্য জনদেরকে চেষ্টা করছি দ্রুত যুক্ত করার জন্য। যারা যুক্ত হতে চান তারা কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি যে কাউকে যুক্ত করার জন্য। দেখি আমরা যুক্ত করে কথা বলতে। সমস্যা নেই, আপনি যদি যুক্ত হতে চান এখানে আমরা যুক্ত করতে পারি। হ্যালো, হ্যালো জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো ভাইজান, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক। আচ্ছা,
তাহলে তো সাধারণ আপনাদের যে লোকটা হিন্দু বোঝে না যে কি সেটা ধর্মগ্রন্থ নিয়ে আসলে আমাদের আলোচনা করার ইমেজ থাকে না। তারপরও আমরা চেষ্টা করছি বিভিন্ন নাস্তিকদেরকে আনার জন্য, যাতে করে তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আচ্ছা, এখানে আরেকজন হায়দার হোসেন নাকি যেন নাম দেখ, তাদেরকে যুক্ত করানোর জন্য দেখি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নাস্তিকদেরকে যুক্ত করার জন্য। কল রিসিভ করলো না, দেখা যাক। আমি বারংবার কল দিচ্ছি তাদের সাথে কথা বলার জন্য, তাদের যুক্তিগুলো বোঝার জন্য, এবং আপনাদের সামনে ডাইরেক্টলি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করতেছি, কোনো কিছু লুকাইতেছি না। হ্যালো ফিরোজ হোসাইন ভাই, কেমন আছেন? হ্যালো। কেমন? হ্যালো। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়? হ্যালো ভাইজান, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইজান, আমাকে শুনতে পাচ্ছেন? কোনো কি সমস্যা হচ্ছে? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছি, বল।
জি, আপনি তো মুক্তমনা, তাই না? হ্যালো। হ্যালো, জি, আপনি তো মুক্তমনা, তাই না? আমি মুক্তমনা কিনা আপনি? আহ, হ্যাঁ, অবশ্যই তাই। আহ, আপনি তো মনে করেন যে মানে না না, ঠিক। আহ, যে আমি আপনি কি সময় দিতে পারবেন একটু? একটু মানে আমি আসলে অনেক কিছু নিয়ে গবেষণা করি, পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি আসলে জগতে সবকিছুই হচ্ছে জানার জন্য। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনার সাথে একটু মানে সময় নিয়ে কথা বলতে চাইতেছি, আপনি কি সময় দিতে পারবেন একটু? এখনই বলবেন? হ্যাঁ, এখনই একটু বলতে চাচ্ছিলাম, পরবর্তীতে আমার হ্যাঁ, আবার সময় হবে না, তো একটু দয়া করে যদি আচ্ছা, সময় বলুন। দিতেন। আর দয়া করে না, আসলে কি জানেন, ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে কি, আহ, বুঝতেই পারছেন সময়টা খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, যায় না দেশের এই সমস্যা সময়, নেই, এটা তো সমস্যা নেই, বলেন জাস্ট আপনারা। আমরা তো কথা বলতেছি, আমরা তো আর পরিচয় বিনিময় করতেছি না। আপনারও কোনো পরিচয় আমি প্রকাশ করতেছি না, বা আপনিও আমার কোনো পরিচয় হ্যাঁ, ঠিক জানলেন না। আছে। জি। কিন্তু আমি তো ওপেন অ্যাকাউন্ট আমার। ওপেন অ্যাকাউন্ট হলেও আমি তো আপনার কোনো ক্ষতি করব না, আমি এটা আমি নিজের ক্ষেত্রে এই কথাটা বলতে পারি। জি, আমি আসলে মেইনলি জানতে চাচ্ছিলাম আপনি আচ্ছা, ঠিক আছে। সৃষ্টিকর্তায় অবিশ্বাস সম্পর্কে আপনার অবস্থানটা কেমন। মানে এখানে তো অনেক কোয়ালিটির থাকে, দেখা যায় কেউ থাকে অ্যাগনস্টিক, কেউ থাকে ডাইরেক্টলি একদম আমার নাস্তিক। আমার আমার অবস্থা, আমার অবস্থানটা, আমি 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 বলি, আমি একেবারে ছোটবেলা থেকেই মুক্ত মনা, একেবারে খুব ছোটবেলা থেকে, জন্মগতই বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি কখনো ওইসব কাল্পনিক বিষয়ে আমি কখনো ভাবিনি। আমি যে বড় হয়ে কোনো পড়াশুনো করে যে মুক্তমনা হয়েছে তা নয়, আমি মনেই হয়েছে ছোটবেলার থেকে যে যা শুনি, যা প্রচলিত হয়ে আছে সেটা সম্পূর্ণ মিথ্যে, মানুষের তৈরি গল্প কল্পনা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কখনোই আমি প্রচলিত কোনো ধর্মে বিশ্বাস কোনোদিনই করিনি। বিশ্বাস আচ্ছা। শব্দটাকেই আমার আপত্তি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিশ্বাস ঠিক কেন আছে, করতে ঠিক যাব? আছে। আচ্ছা, আমি আমাকে একটু কি যুক্তিবাদী বলতে মানুষ। বলবেন আর তারপরে হ্যালো, আমাকে কি একটু বলবেন যে তাহলে আপনি যেহেতু একদম হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই ছোটবেলায় থেকেই যেহেতু আপনি একজন অ্যাথিস্ট বা আপনি বিলিভই করেন না এরকমটা, তাহলে এই মহাবিশ্ব ক্রিয়েট হইলো এটা নাথিং থেকে একাকি হইছে, এই যে একটা মানে চিন্তা ভাবনা, নাথিং থেকে এই মহাবিশ্ব একাকি হইছে, মানে জাস্ট আপনি যদি বিলিভ না করেন, স্রষ্টা বিলিভ না করেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের একটা মন মানসিকতা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে, এবং এটার সপক্ষে আপনার কাছে যুক্তি থাকতে হবে, তথ্য থাকতে হবে, বা এটা আমি আমি যেটা আমি আমি বলছি আপনার, আপনি প্রথম, আপনি একটু থামেন, আমি প্রথম যে আপনি প্রশ্নটা করলেন, প্রথম উত্তরটা আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা করলেন, আমার যেটা মনে হয় যে এটা একটা, পৃথিবীতে একটা অনিত্য, নিত্য নয়, মানে বয়েই চলেছে। ধরেন আমার মনে হয় যে জন্মালাম যেভাবে বস্তু কণার আহ, যে আবর্তনে, বুঝতেই পারছেন সৃষ্টির যে রহস্য একেবারে। আমি মারা গেলে আমি ভাবি যেটা, সেটা হচ্ছে গাছ হব, ফুল হব, পাখি হব, মানে সবাই খেয়ে ফেলবে মাটি, তার থেকে যে একের পর এক আপনি কি হবেন পয়েন্টটা ধারা কিন্তু আপনি চলতেই মনে বুঝতে থাকবে। পারেন নাই, আমি কি বলতেছি, আমি বলতেছি যে এই মহাবিশ্ব নাথিং থেকে এই মহাবিশ্ব ঘটে গেছে, মানে কোন ক্রিয়েটর ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটার আচ্ছা, সত্যি পক্ষে কথা কি বলতে ধরনের কি, যুক্তি হ্যাঁ, আছে? ওই 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 জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা সত্যি আমি ততটা ক্লিয়ার নই, কারণ আমি খুব বিজ্ঞানের ছাত্র নই। আর ওই জায়গাটা আমি অতটা ভাবিও না, কারণ আমি যেটা মনে করি যে একটা দুর্ঘটনাবশত আমার জন্ম, আবার আমিও বিলীন হয়ে যাব, এইভাবেই ভাবি যে, কিন্তু এই তার রহস্য আমি পুরোটা জানি না, মানে কোনো কুযুক্তি বা অপযুক্ত যুক্তি আমাকে বিশ্বাস না, 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 করতে হবে। আমি জানি না, আমি সেই জানি না প্রশ্ন সেটা কিন্তু যে, আপনাকে বলি নাই। সরি, আপনি মনে হয় ভুল বুঝতেছেন, আমি কিন্তু আপনাকে হ্যাঁ প্রথম থেকে বলতেছি যে আপনি কি জানেন না, যেরকম ধরেন আপনি আমেরিকা জানেন না, আপনি জন্মের পর থেকে আপনি মহাবিশ্বের অনেক কিছু জানেন না।
এবং আপনি মহাবিশ্বের অনেক জায়গাতে আপনি নিজে জানেনও না যে এরকম নামে একটা রাষ্ট্র আছে, বা আপনি সেগুলো নিয়ে কখনো কল্পনাই করেননি, বা সেগুলো নিয়ে আপনি কখনো চিন্তাই করেননি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এইটা যে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমরা কোনো কিছু না জানাকে মানে অস্বীকার করতে পারি কিনা। তো আমরা অনেক কিছু, আর আপনি যদি আমেরিকাতে কোনোদিন না যেয়ে থাকেন তাহলে আপনার কাছে কিন্তু এরপর এরপর আমি আপনাকে একটা একটু 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 বলি, আমি বলি, একটু শেষ করে নেই আমার কথাটা। যেরকম আপনি আপনার 7 ধাপ আগের দাদাকে কোনো অবস্থাতেই কিন্তু আপনি দেখেন নাই, এবং আপনাকে যদি আমি প্রমাণ পেশ করতে বলি যে আপনার 7 ধাপ আগে কোনো দাদা ছিল কিনা, আপনি বলবেন আমি জানি না। উত্তরটা হচ্ছে আপনি জানেন না। ইটস ওকে, আপনি জানেন না, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। আমরা অনেক কিছুই না জানতে পারি, এটাতে কিন্তু কোনো আপনাকে আমি অভিযোগ করতেছি না। তাহলে আপনার 7 ধাপ আগের দাদাকে আপনি কি মানেন কিনা বা বিলিভ করেন কিনা? আরেকবার বলুন প্রশ্নটা। মানে আমি বলতেছি যে আপনি তো মহাবিশ্বের অনেক কিছুই জানেন না, তার মধ্যে অন্যতম একটা জিনিস জানেন না হচ্ছে যে আপনার 7 ধাপ আগে কে ছিল, এটাও কিন্তু আপনি জানেন না কে ছিল, এটা কি আপনি জানেন? না, তো এমনকি সেই 7 ধাপ আগের যে একজন দাদা ছিল সেটা যদি আপনি না 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 বিলিভ করেন, তাহলে আপনার অস্তিত্ব কিভাবে আসলো? সেটা যে আমি বিশ্বাস করছি বা অবিশ্বাসের জায়গাটা নয়, সেটা কি সেটা তাহলে? খানিকটা জি হলো জি হচ্ছে কি। জি বলুন। হ্যালো, জি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে কি? জি একদমই স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। বলছি যে এটা একটা ইতিহাস থেকে এই প্রশ্নটার জবাব দেওয়া যেতে পারে যে, ধরেন মনে করেন যে উম আহ, আমি আসলে জীবনানন্দের কবিতার চেতনা ধরেও যদি দেখি, হয়তো আমি ঠিক ক্লিয়ার বোঝাতে পারবো না ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথাও একটা, আমি আসলে বিবর্তনবাদ মানি, এক কথায় বললে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবর্তনবাদের বিবর্তনবাদ তত্ত্বকে মানেন অবশ্যই। যতটা বুঝেছি, আমিও যে বিবর্তনবাদ ততটা বুঝেছি আমি সেটা বলবো না যে আমি আমি বললাম প্রথমত আমি বিবর্তনবাদকে সায়েন্সের আপনি ছাত্র বিলিভ নই, করেন আমার কিনা কোনোদিন এটাও কিন্তু একটা কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের আপনি ছাত্র। কিন্তু প্রথমে বলছেন আপনি কোনো কিছুতে বিলিভ করেন না, বিবর্তনবাদেও কিন্তু বিলিভ করা যায়। হ্যাঁ, না মানে বিবর্তনবাদটা আমি যতটা বুঝেছি সেটাকে আমার যুক্তিগ্রাহ্য বলে মনে হয়েছে, বিশ্বাসের প্রশ্ন নয়, যুক্তিগ্রাহ্য বলে মনে হয়েছে। আপনার যদি কাছে কখনো আমার মনে বিবর্তন, হয় যে আমি বিবর্তনবাদ, বলি একটু, আপনার কাছে 7 ধাপ আগের দাদাকে যেভাবে আপনি হচ্ছে এটাকে রেশনাল মনে করতেছেন, আমি আসলে মিলাতে চাচ্ছি আপনার 7 ধাপ আগের দাদাকে আপনি যে পদ্ধতিতে প্রুফ করবেন সেই পদ্ধতিতে একজন স্রষ্টাকে প্রুফ করা যায় কিনা। আপনি তো যেহেতু ওটাকে লজিক্যালি মনে করতেছেন, স্রষ্টাকে ওটাকে সৃষ্টিকে যৌক্তিক যদি মনে করছেন। যোগ করা যায়, এত এত বড় মহাবিশ্ব, জি তার পিছনে একজন মাত্র থাকবে, এটা আমার কল্পনাতেও আসে না আসলে। একটা, হ্যাঁ আরেকটা বলি, জ্ঞান চর্চার আর একটা জিনিস হচ্ছে যেমন যুক্তিবোধ, সেই সঙ্গে অনুমান। আমাদের আচ্ছা হ্যাঁ মানে আমার অন্তত অনুমানে হ্যাঁ আসে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা জ্ঞান চর্চা আচ্ছা। শুধু যে আগে আমরা যুক্তিতেই একজন চলবে তা ঈশ্বর, না, একজন ঈশ্বর আরেকটা আছে কিনা অনুমানের একটু জায়গা। বলি। একজন ঈশ্বর আছে কিনা সেটা নিয়ে আমরা আগে আলোচনা শেষ করি, এরপর বহু ঈশ্বরবাদ নিয়ে কথা বলা যাবে। আগে একজন আছে কিনা সেটার আগে ডিসকাশনটা একটু শেষ হ্যাঁ, হয়নি। আপনি কি মনে করেন কিনা যে এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারিত হচ্ছে, এবং এই মহাবিশ্বের একটা শুরু কিন্তু আছে। আপনাকে যদি আমি হ্যাঁ, দেখাই যে অবশ্যই। আপনার হাতে যে কলমটা আছে, এই কলমটার কিন্তু শুরু আছে, এবং না আমার যেন আবার একটু একটু শুন, একটু শুনি, আমি এই জায়গাটা একটু শুনে একটু বলি। জি আমি না ঠিক এই জায়গায় যে শুরু যে আছে একটা, সেই জায়গাটায় না আমার একটা সংশয় আছে। যেমন আমি বলি, আমি খানিকটা রবীন্দ্রনাথের দ্বারাও অনেকাংশে প্রভাবিত, এটা বলি। ওই গানটা আমার খুব ভাবায়, ওই যে ও তার অন্ত নাই গো নাই, তার অনুকরমানো পেল কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই। জি, আমি এই যে এই কথাটা, শব্দটা এই দিয়ে কথাটার যে আছে, এই কথাটা সম্পূর্ণভাবে বিজ্ঞান ভুল প্রমাণ করছে। আমি একটু বলে দিই
আপনি যে কবিতাটা বলছেন এই কথাটা বিজ্ঞান সম্পূর্ণ ভুল প্রমাণ করছে। আজ থেকে 70 বছর আগে বিজ্ঞান আমাদেরকে বলতো এই মহাবিশ্বের কোনো শুরু নেই। ভালো করে বুঝবেন, তারা মনে করতো সেই 60 থেকে 70 বছর আগে বিজ্ঞানীরা মনে করতো এই মহাবিশ্ব অনন্তকাল হলো আছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না, কারণ আধুনিক বিজ্ঞান মনে করে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, আর যে জিনিস সম্প্রসারিত হয় সেটার অবশ্যই একটা শুরু আছে। এবং বর্তমান যে বিজ্ঞান, একটু বলি, এই জায়গাটা আমি একটু শুনে বলি, একটু শেষ করে নেই। তো এই যে মহাবিশ্বের যে একটা শুরু, আপনি যদি বলেন অন্ত নাই, কোনো অন্ত নাই, এই কথাটা হবে না। আমি আপনাকে দেখাও দিতে পারি, আপনার হাতে যে মোবাইলটা আছে এটার কিন্তু একটা শুরু আছে। আপনি কিন্তু এটার একটা শুরু দেখতে পাবেন, এর একটা শুরু আছে এবং এর একটা শেষ জায়গা আছে। তাহলে এই যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুর শুরু এবং শেষ আছে, তাহলে এই মহাবিশ্বের একটা কি আছে, শুরু আছে, তারা এটা মেনে নিছে, বিজ্ঞান এটা মেনে নিছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে এই শুরুটা জাস্ট নাথিং থেকে যদি হয়, আমরা যদি মনে করি যে জাস্ট নাথিং থেকে হয়েছে, তাহলে এই নাথিং, আমার লজিকটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার যে কোশ্চেনটা এটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন, এরপরে হচ্ছে আপনি সেকেন্ড উত্তর দিবেন। আমার কথাটা হচ্ছে যে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হইতে পারে, এই মতবাদের সপক্ষে একটি কোনো রেফারেন্স আছে কিনা আপনার কাছে? আর আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি যদি আমার আমার আমি বলি, আমার কাছে ওরকম কোনো প্রমাণ নেই, বা আমি ওইভাবে অতটা জোরালো ভাবে চর্চাও করি না, কারণ আমি সত্যি কথা অতটা গুরুত্ব দেই না, অতটা কৌতূহলও আমার নেই, একটা কথা বলি। আর দ্বিতীয় কথা, রবীন্দ্রনাথের যে গানের ওইটা যে ভুল প্রমাণিত আধুনিক বিজ্ঞানের, সেটা আমি জানি এবং আমি আধুনিক বিজ্ঞানটাই মানি। আমি শুধু জাস্ট রবীন্দ্রনাথের গানটা এই কারণে বললাম যে তবু ওই গানটা আমাকে খুবই আনন্দ দেয়, আমাকে খুব বিস্মিত করে, যদিও আমাকে সেটা খুব ভালো অন্ধবিশ্বাস। লাগায়, দোলায়। তাই বলতে চাই, আমার কাছে মাঝে মাঝে মনে, হ্যাঁ সেটা অন্য বিষয়, কিন্তু আমি না না, সেটা অন্ধবিশ্বাস। খবরটা আপনি যদি রবীন্দ্রনাথের এই কথা মানেন তাহলে আপনি সাইন্টিফিক কথা মানলেন না, আপনি অন্ধবিশ্বাস করলেন রবীন্দ্রনাথের এই কথাটাকে নিজের মনের ভালো লাগার জন্য। মানি তা বলি, রবীন্দ্রনাথের কথাটা আমি মানি তা বলি, রবীন্দ্রনাথের কথাটা আমি মানছি তা না, কিন্তু রবীন্দ্রনাথের ওই বলার ওই ভঙ্গিটা, আচ্ছা আচ্ছা ওটা কেমন জানি একটা ভিতরে ছুঁয়ে যায়, কেমন এটার একটা নান্দনিকতার দিক জাস্ট। আচ্ছা। হ্যাঁ, একটা অন্য বিষয়, আপনি তাহলে ভালো মন্দ কিভাবে নির্ণয় করেন? আপনি তো একজন নিরীশ্বরবাদ বা স্রষ্টা অবিশ্বাস করেন, আপনি ভালো মন্দ কিভাবে নির্ণয় করেন? হ্যাঁ, ভালো মন্দ যেটা নির্ণয় করি, ধরেন একটা মানুষ ভালো কি ভালো নয়, মানুষ ভালো ভালো নাই এই প্রশ্ন করি ভালো নাই, কি সো ভালো সরি। নয়, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে কোশ্চেন করি নাই। আমার কোশ্চেনটা ছিল একদম ব্যাপক, যে ভালো এবং মন্দ এটার সংজ্ঞা কি, এটা কিভাবে নির্ণয় করেন? আমার যেন অধিকাংশ ক্ষেত্রে এইরকম মনে হয় যে মানে আমি যাকে ভালো এবং ভালো নয় বলে দেখি, সেটা হচ্ছে ধরেন পৃথিবীর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মানুষের যে কার্যাবলীর ঘটনা, এই মানুষের কার্যাবলীর ভালো মন্দের দিক আছে, কিন্তু মানুষ বাদে বাকি যে পৃথিবী, সেই পৃথিবী যদি তার স্বাভাবিক নিয়মে চলে, তাহলে সেক্ষেত্রে ভালো মন্দের কোনো প্রশ্ন উঠবে না। আমি আপনাকে আপনার ভালো মন্দ নির্ণয়ের জায়গাটা বলছি। আমার ভালো মন্দ নির্ণয়ের জায়গা মানে আমার কিসে ভালো হবে বা কিসে ভালো হবে না, না না, আপনি কিভাবে একটা জিনিসকে ভালো এবং মন্দ নির্ণয় করে থাকেন, যেটাকে মোরালিটি বলা হয়? তা আমি আমি আগে মানে আগে প্রথমে যেটা বললাম এটা বুঝতে পেরেছেন, আমার কাছে ভালো মন্দের বিচারটা শুধুমাত্র মানুষের কার্যপ্রণালীর হবে, অন্য আচ্ছা, মানুষের কার্যপ্রণালীর হোক সেটা পরে। ভালো মন্দ আমি নির্ণয় করি। আমি তো মানুষের ওটা জিজ্ঞাসা করি না, আমি তো আপনারটা জিজ্ঞাসা করছি। আমি কিন্তু সকল মানুষের কথা জিজ্ঞাসা করি না, জাস্ট আপনার কথা আমি জিজ্ঞাসা করছি, এবার আমার যে আপনার কাছে আপনি কোনটাকে ভালো মন্দ এবং কিভাবে নির্ণয় করেন। যে আমি মূলত যেটা বলবো সেটা হচ্ছে যে, ধরেন আমার নিজের কথা যদি বলি, তাহলে খুব ছোটবেলার থেকে যতক্ষণ থেকে জ্ঞান হয়েছে, কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা আমার বিবেকের দ্বারা বুঝতে আমার কখনো অসুবিধা হয়নি, কোনটা ভালো বা কোনটা মন্দ ভালো নয়।
এটার জন্য কোনো বই পড়া বিদ্যে বা কোনো কারোর শেখানো বিদ্যা, স্কুলে মাস্টারদের বোঝানো, বাবা মার শেখানো কোনোটাই লাগেনি। আচ্ছা আমার আচ্ছা। যেন মনে হয়েছে যে আমি নিজে নিজেই তার মানে আপনি কি মানে এই মোরালিটি কি নির্ণয় তাহলে এটা দিয়ে করেন? আচ্ছা আচ্ছা, আপনি কি তাহলে মোরালিটি এটি দিয়ে করেন যে আপনার মনে যেটা ভালো লাগে সেটাই ভালো এবং আপনার মনে যেটা খারাপ লাগে? নির্ণয়টা আমি আমার বিবেক দিয়েই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে তাহলে আরেকজনের যদি ধর্ষণ করাটাকে ভালো মনে করে তাহলে আপনি সেটাকে, হ্যালো, ধরেন একজনের ধর্ষণ করাটা ভালো লাগে এবং আপনি যেই কথাটা বলতেছেন ভালো করে বুঝবেন, আমার যুক্তিটা ভালো করে বুঝবেন। ধরেন আপনার একজন বন্ধু সে ধর্ষণ করাটাকে ভালো মনে করে এবং বৈধ মনে করে, এবং আপনি আপনার বিবেক খাটিয়ে যেরকম ধর্ষণ করাটাকে খারাপ মনে করছেন, ঠিক সে তার বিবেক খাটিয়ে তার ধর্ষণ করাটাকে সে ভালো মনে করছে। এখন আপনি তার এই ভালো, তারটা যে ভালো না, এটি আপনি নির্ণয় করবেন কিভাবে? এটা প্রথমত যে এই কথাটা বলছে সে প্রথমত আহ ভুল কথা বলছে, মিথ্যে কথা বলছে। এটা বোঝার জন্য যে খুব বেশি বিদ্যে লাগে তাও নয়। বিদ্যার কথা আমি জিজ্ঞাসা করি নাই, আপনি মনে হয় যুক্তি তর্কটা বুঝতেছেন না। আসবে যে আমাদের আপনি যুক্তি তর্কটা, আপনি অনেক আবেগ শ্রবণ মানুষ। আধুনিক যে আমি তুই বলি এই জায়গাটায় পৃথিবী যে জায়গায় এগিয়ে গিয়েছে, মানে মানবতা বোধ যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের রাষ্ট্রীয় আইন বা পৃথিবীর বিভিন্ন দেশের যে অধিক সংখ্যক মানুষ যেটাকে মানবতার অনুকূলে যে আইন বলে, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের নিজস্ব ইচ্ছের মূল্য, সেখানে একজন ধর্ষণ তো তার নিজস্ব ইচ্ছা দিয়েই করতেছে, সে তার বিবেক দিয়েই করতেছে, তার মানবতা দিয়েই করতেছে। কেউ বলতে পারে যে আমার বিবেক এটাকে, একটা মানুষ, একজন ধর্ষক, একজন মানুষের উপরে আধিপত্য প্রকাশ করা, আচ্ছা আমি বলি, কখনো বিবেকের, আমি একটু বলি, হ্যাঁ, না আমি একজন ধর্ষক সে বললো, একটু পয়েন্ট বুঝবেন, পৃথিবীতে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, আমার ভুল। আচ্ছা আমার প্রশ্ন উত্তরটা দেন। একজন ধর্ষক সে মনে করতেছে মানুষ কেন ধর্ষণ করে না, মানুষের তো ধর্ষণ করা উচিত। ধরেন একজন ধর্ষক মনে করতেছে এবং সে নিজেকে অ্যাথিস্ট মনে করে যে মানুষ কেন ধর্ষণ করতেছে না, এটা তো অনেক বড় মানবতার কাজ। কারণ হচ্ছে কি, সে ভাবতেছে এই জগৎ হচ্ছে বস্তু, একটা বস্তু আর এক বস্তুর সাথে একটু ছোঁয়া লাগছে, এটাই হচ্ছে ধর্ষণ। তো একটা বস্তু আর একটা বস্তুর সাথে ছোঁয়া লাগতে পারে, যেহেতু শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এবং সে মনে করতেছে কেন মানুষ এই ধর্ষণ করাটাকে হচ্ছে খারাপ মনে করবে, এটা তো বিবেকের জায়গা থেকে তো অনেক ভালো, এবং সভ্য চিন্তাশীল মানুষদের তো এই কাজটাই করা উচিত, এটাই তো প্রকৃত মানবতা। এরকম ধরেন, এরকম কেউ মনে করবে না, কিন্তু ধরেন এরকম কেউ মনে করলো, কেউ এরকম মনে করলো, আপনি সেই কথাটাকে কিভাবে, কি যুক্তির ভিত্তিতে কাউন্টার করবেন? সে কিন্তু অ্যাথিস্ট, সেও নিজেকে মানবতাবাদী দাবি করে, সেও নিজেকে বিবেকবোধ বান মানুষ দাবি করে। বলি আমি একটু বলি, আমার এই যে এই জায়গায় একটা ভূমিকা রয়েছে আধুনিক বিজ্ঞানের, এই জায়গায় একটা বিরাট ভূমিকা রয়েছে। আমি আসলে কাউকে ধর্ষক বলে মনে করি না, আমি এটাকে রোগ বলে মনে করি, অসুখ। ওটা পরে আমি কিন্তু ওইটা পয়েন্টটা টানি, আপনি লজিক বুঝতে, আপনি যদি লজিক না বুঝে আগান তাহলে তো হবে না। আগাম কি আর্গুমেন্ট কি দিচ্ছি ওটাকে আপনাকে বুঝতে হবে, এরপর ওই অনুপাতে কথাটা বলতে হবে। আমি বলতেছি যে আপনি যেরকম ধর্ষণ করাটা খারাপ মনে করেন এবং বিবেক বর্জিত মনে করেন এবং হচ্ছে গিয়ে আপনি সর্বোচ্চ নিকৃষ্ট মনে করেন, কিন্তু আপনার এগেনিস্টে একজন ধর্ষক অ্যাথিস্ট বা লেলিন বা মাও সেতুং তারা যে পৃথিবীতে মানব হত্যা করছে, সেই অ্যাথিস্ট যদি মনে করে যে আমি যে এই যে পৃথিবীতে মানব হত্যা করছি, আমি যে ধর্ষণ করছি, যেহেতু শূন্য থেকে সৃষ্টি হয়েছি, শূন্যতেই সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে এই ধর্ষণ মানে এটা একজন মনে করলো, আপনি কিভাবে কাউন্টার করবেন, কি যুক্তি কাউন্টার করবেন, এটা হচ্ছে আমার কোশ্চেন। যুক্তি দেখান। আমার মনে হয় না যে কোনো মানুষ, আপনি যে প্রশ্নটা করলেন আমি তো বলি হাইপোথেসিস, আমার কিন্তু মনে হয় না যে উদাহরণ তো এরকমই হয় পারে ভাবা। আচ্ছা আমার অসম্ভব বলে মনে হয়, ওই আচ্ছা অসম্ভব মনে হয়, আমি বলি প্রথম। আচ্ছা তাহলে আমি আপনি সম্ভব করে একটা প্রশ্ন করি, সম্ভাব্য করে একটা প্রশ্ন
তসলিমা নাসরিন তার এই বইয়ের ভিতরে উল্লেখ করছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল নেট পাচ্ছে না। আচ্ছা আচ্ছা এবার শোনা যাচ্ছে। আপনার সব কথা ভালো শুনছি। আচ্ছা আপনি এই কোশ্চেনের উত্তরটা দিবেন যে তসলিমা নাসরিন নারী বইয়ের ভিতরে উল্লেখ করছেন যে বিবাহ প্রথাটা ভালো শুনতে পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, তো তসলিমা নাসরিন নারী বইয়ের ভিতরে উল্লেখ করছেন বিবাহ প্রথাটা হচ্ছে একটা সর্বোচ্চ খারাপ জিনিস, এবং প্রফেসর লরেন্স ক্রাউস মনে করে পশুর সাথে যৌন সম্পর্ক করা, তারপর হচ্ছে মা ছেলের যৌন সম্পর্ক করা, এটা হচ্ছে সম্পূর্ণ বৈধ। এই কথা ভিডিও আমি দিতে পারবো। এক মিনিট একটু দাঁড়ান, একটু আরেকবার বলেন কথাগুলো। আমি একটাও শোনা যাচ্ছে না আপনার। শোনেন আবার শোনেন। প্রথম ধরেন প্রফেসর লরেন্স ক্রাউস বলছে পশুর সাথে যৌন সম্পর্ক করা যাবে, হ্যাঁ, এবং সেই সাথে আরো বলছে যে মা ছেলে যৌন সম্পর্ক করাটা হচ্ছে সম্পূর্ণ একটা বৈধ এবং ভালো কাজ, এবং এর এগেইনস্টে অসংখ্য অ্যাথিস্ট আছে যারা এটাকে মনে করে না। বুঝতে পারছেন? অসংখ্য অ্যাথিস্ট আছে যারা মনে করে যে না এটা একটা খারাপ কাজ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সে তার বিবেক দিয়ে মনে করতেছে যে পশুর সাথে যৌন সম্পর্ক করাটা খারাপ, আবার মানবতাবাদী একবারে সহি মানবতাবাদী সেও মনে করেন যে একই দাবি করতেছে যে না পশুর সাথে যৌন সম্পর্ক এটা তার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার অধিকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে কে সহি সঠিক হবে এবং এখানে ভালো মন্দ কি দ্বারা নির্ণয় করা হবে? জি হ্যালো, কথা বলতে কি ভালো মন্দ প্রশ্নটা আমি এড়িয়ে যেতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে ভালো মন্দটা খানিকটা যদি তর্কের খাতিরে যান তাহলে আমার যেন মনে হয় দেখা যাবে আপেক্ষিক বলে মনে। আপেক্ষিক হোক না আপেক্ষিক হোক, কিন্তু একটা কারণ হবে। আমি আপনি মনে বিষয়টা বুঝতে পারেন না, শুনুন কারণ আপনি আপনাকে হয়তো একটুখানি শোনেন, আমাকে বলতে দেন। আপনার সঙ্গে হয়তো আরো অনেক কোনোদিন কথা হবে, কিন্তু আমাকে একটু আমার কথা একটু বলতে দেন। আমি যেমন সেটা আগে বুঝে তারপর তো কথাগুলো বললে ভালো হতো। কিন্তু আমি একটা কোশ্চেন করছি, কিন্তু আপনি যদি অন্য উত্তর দেন তাহলে কেমন হবে বিষয়টা বলেন? এটাই আমি ওই জায়গাটায় যাবো। এবার ওই যে এত বিস্তর যে তত্ত্ব ঘাটাঘাটি করে এত এটা বৈধ এইটা বৈধ কিনা, এই যে নানান কিছু আজকে আমরা বোধহয় বেশি, আমার জীবনানন্দের এই লাইনটা যেন আমার মনে হয় যে বিজ্ঞানের অগ্রসর অগ্রসির মানে এই শুধু, আমি এটা মনে করি না যে বিজ্ঞানের অগ্রসর আমাদের অনেক এসে দিয়েছে, তার মানে এত কুযুক্তির চর্চা করতে হয়। যারা ওই যুক্তিগুলো দিচ্ছেন আমি অবশ্যই তাদের কুযুক্তি মনে করি যে এটা বিজ্ঞান তুলনায় অনেকটাই বেশি। প্রফেসর লরেন্স ক্রাউস অনেক বড় একজন বিজ্ঞানী, সে নিজে বলছে যে পশুর সাথে যৌন সম্পর্ক করা যাবে। আবার আপনার কাছে কিন্তু এটা কিন্তু ওনার সব কথা আমার বলতে দেন না, আমি বলছি যাবে না। উনি বিজ্ঞানী বলে যে ওনার সব কথা আমার মেনে নিতে হবে তা তো নয়। এই কথাতে তো বলতেছি, তাহলে আপনার কথাও তো সে মানবে না। কোন একটা অধ্যাদেশ নিয়ে এসেছেন, আপনার কথাও তো সে মানবে না, তাই না? না, আমার কথা তাকে মানতে বলেছে। এই জন্য তো বলতেছি তাহলে এখানে ভালো কোনটা হবে আর খারাপ কোনটা হবে? তার কাছে তো পশুর সাথে যৌন সম্পর্ক করাটাই হচ্ছে একটা ভালো কাজ। ভালো কোনটা এই জায়গায় আমি 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 বলছি আপনাকে বলতে দেন, এই জায়গায় আমার যেন অনেকটাকে হেতু বোধ কাজ করা উচিত। উভয় জনিত বোধ দিয়ে কাজ করতেছে হওয়া উচিত আরো বেশি সংখ্যক মানুষ। আমার একটু বলতে দেন। আর উভয়ই তার বিবেক দিয়ে বলতেছে জিনিসটা। আমি কবি নই, আমার একটু বলতে দেন। আমরা খুব
হ্যাঁ, আমি যেটুকু বলছি সেটুকু আমার বিবেক দিয়ে বলছি। আমি কিন্তু প্রথমে সেও তো বিবেক দিয়ে বলতেছে, এটাই তো হলো পয়েন্ট। আমার এই আমাদের মতো মানুষগুলোকে যদি আমি বলতে দেন, আমাদের মতো মানুষগুলো যদি আরো অনেক কাছাকাছি বসে আরো অনেক আলোচনার জায়গায় এসে যদি একটা ঐক্যমত্য তৈরি করা যেত, তাহলে সেটা হয়তো পৃথিবীর পক্ষে ভালো হতো। এবং যারা পৃথিবীকে বিপথে নিয়ে চলে যাচ্ছে হিংসার দিকে, আমার লক্ষ্য কি আপনি আপনি তো তাহলে চাচ্ছেন যে আপনি এমন একটি মোরালিটি সৃষ্টি করবেন। আমি আমার তার মানে একটু একটু শেষ করে নেই। আপনি এমন একটা মোরালিটি চাচ্ছেন লক্ষ্য হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাহলে একটা নীতি একত্রিত হয়ে বসে একটা নীতিমালা নির্ণয় করবে, এটাই তো আপনি চাচ্ছেন। প্রত্যেকে নয়, হ্যাঁ হ্যাঁ, নীতিমালা নয়, অন্তত একটা জনগ্রাহ্য একটা শান্তির জায়গায় নিয়ে আসা। এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেইটা যেন আমরা অধিক সংখ্যক না, তসলিমা নাসরিনের কাছে কিন্তু হচ্ছে আপনার বিবাহ প্রথার বিরোধিতার মাধ্যমেই কিন্তু শান্তি আসবে। তাহলে শান্তি কিভাবে নির্ণয় হবে এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যালো, আরেকবার কেটে করেন তো, আমি শেষ প্রশ্নগুলো বুঝতে পারছি না আপনার ভালো। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আপনি আবার, হ্যাঁ এখন পাচ্ছি ভালো, মাঝে মাঝে আপনার কথাই এদিকে আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি সেটা হচ্ছে যে ভালো হয়। আপনি যেটা মনে করতে চাচ্ছেন যে শান্তি কায়েম করা, শান্তি প্রতিষ্ঠিত করা, হ্যাঁ, তাহলে তসলিমা নাসরিন মনে করতেছে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে বিবাহ প্রথার বিরোধিতার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আবার অসংখ্য আছে যে তারা মনে করে যে না, প্রতিষ্ঠিত হবে বিবাহের মাধ্যমে। আসলে আমার জানার বিষয় হচ্ছে নাস্তিক যদি কোনো মানুষ হয় তার ভালো মন্দ কি হবে এই প্রশ্ন তো দূরের থাক, ভালো মন্দের প্রয়োজন আছে কিনা এটি হচ্ছে কোশ্চেন। আমরা যদি দেখি এই মহাবিশ্ব হচ্ছে শূন্য থেকে সৃষ্টি হয়েছে, শূন্যতেই শেষ হয়ে যাবে, যেটাকে নিহিলিজম বলা হয়। যে আমরা জাস্ট নাই, নাই থেকে হঠাৎ করে আপনি নিজে যেটা দুর্ঘটনা, তাহলে আমরা মোরালিটি কি করবো, কি প্রয়োজন আছে? আমাদের বেঁচে থাকাটাই তো হচ্ছে এক ধরনের নিরর্থক, যেটা হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের মধ্যে উল্লেখ করছেন যে এই জীবন হচ্ছে নিরর্থক, এই জীবনের কোনো অর্থ নাই। একটু 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 ইন্টারাপ্ট করছে, আপনি একটু কেটে করেন, নাহলে আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আসছে অর্ধেক পাচ্ছি না, আমাকে অনুমানে বুঝে নিতে হচ্ছে। এবার কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এবার পয়েন্টটা বলি। লেখক হুমায়ুন আজাদ বলছে যে শূন্য থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, শূন্য দিয়ে সবকিছু শেষ হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মহাবিশ্বের সম্পূর্ণ নিরর্থক, এটা হুমায়ুন আজাদ, হ্যাঁ হুমায়ুন আজাদ বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সে বলছে একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে মোরালিটি কি হবে সেই প্রশ্ন তো দূরের থাকলো। আমার কোশ্চেনটা বুঝেন, মোরালিটি কি হবে সেই কোশ্চেন তো দূরের থাকলো, কোশ্চেন হচ্ছে মোরালিটি কেন প্রয়োজন হবে। হ্যালো, বলুন। প্রয়োজন অবশ্যই আছে আমাদের। হুমায়ুন আজাদ বলছে। হ্যালো 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 হ্যালো, না হুমায়ুন আজাদ বলছে বেঁচে থাকাটাই হচ্ছে একটা নিরর্থকতা, তাহলে আপনি মোরালিটি দিয়ে কি করবেন? না, উনি ওখানে নিরর্থকতা শব্দটা বোধ হয় আপনি বুঝেছেন জানি না। আমি আপনাকে তাহলে পড়ে পড়ে শুনবো। উনি বলছে আত্মহত্যা একটি উপায়, এই যে দেখেন এই কথাও বলছে, এই কথাও বলছে সে, সেই কথাও বলছে যে আত্মহত্যা একটি উপায় এই নিরর্থক জীবন থেকে মুক্তির। আপনার কাছে যদি পাশে যদি আপনার হুমায়ুন আজাদের বই থাকে, আমার অবিশ্বাস বইটা থাকে, তাহলে আপনি একটু খুলে দেখেন
সেখানে সে স্পষ্টত বলে রাখছে যে জীবন শুধুমাত্র নিরর্থক না, বরঞ্চ বেঁচে থাকাটাও নিরর্থক। আর এই নিরর্থক জীবন থেকে মুক্তির এক উপায় হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা একটি উপায় এই নিরর্থক জীবন থেকে মুক্তির। বুঝতে পারছেন? আচ্ছা, উনি ওই কথাটাও বলেছেন, আমি হয়তো ওই জায়গাটা খেয়াল করেছি যে আমার হয়তো হতে পারে আমি ওই জায়গাটা হয়তো খেয়াল করিনি এমনটা। আমি কিন্তু পৃষ্ঠা নাম্বার বলে দিব, আমি আপনাকে পড়ে পড়ে শোনাবো। এনজয় করি ভীষণ ভাবে আমি। হ্যাঁ হতে পারে, আপনি বলছেন, আমি তো এই জন্য তো বলতেছি, যেহেতু আমরা শূন্য থেকে সৃষ্টি হয়েছি, শূন্যতেই শেষ হয়ে যাব, তাহলে এই মহাবিশ্বের মোরালিটির কেন প্রয়োজন হবে? মোরালিটির প্রয়োজন হবে না বা মোরালিটির দরকার নেই আমিও বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মোরালিটি কোনো চাপিয়ে দেওয়া জিনিস নয়, এটা হচ্ছে স্বাভাবিকভাবে অর্জিত একটা জিনিস। স্বাভাবিকভাবে চোর চুরি করা অর্জিত, ধর্ষণ করা তৈরি করেছি এই শব্দ। আমরা বলছি, আমাকে একটু বলতে দেন, এই যে মানুষেরাই আমরা তৈরি করেছি এই শব্দটা, কিন্তু যদি শব্দটা অস্তিত্ব নাও থাকতো তাহলে মনে করেন যে অন্যান্য একটা প্রাণী, পুকুরের মাছেরাও, তাদেরও একটা রুই মাছের সঙ্গে মাগুর মাছের স্বভাবের একটা ভিন্নতর বৈশিষ্ট্য রয়েছে, এবং তারা একে অপরকে আক্রমণ করে না, তারা ধর্ষণ করে না। আমি দেখেছি আমরা তো অনেক প্রাণীকে হত্যা করে খাই, আমরা তো অনেক প্রাণীকে হত্যা করে খাই। নির্দিষ্ট হত্যার প্রসঙ্গটা, সেটা যদি যাই আমি হত্যার প্রসঙ্গে যাইনি, আমি বলেছি তারা তাদের মতো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তারাও কখনো তারা কোনো নিয়ম কানুন মেনে চলে না, সেই নীতিভ্রষ্ট তারা কখনো অন্য প্রাণী কোনো নিয়ম মেনে চলে না। কারণ আছে, সেটা হচ্ছে এটাকে যে নিয়ম বলতেছেন, এই যে নিয়ম বলতেছেন, এই যে আপনি একটাকে নিয়ম বলতেছেন, এই নিয়ম কানুন তো নাস্তিকতাতে তো আরো নাই। নাস্তিক তো মনে করে যে মুক্তিটা করতে হবে, কোনো নিয়ম কানুন নাই। আপনি কি কোনো নিয়ম কানুন দেখাতে পারবেন? হ্যালো, কি বললেন? কথাটা আমি বুঝতে পারি না। আপনি একজন নাস্তিক হিসেবে কোন নিয়ম নীতি নৈতিকতা আছে কিনা? আপনার কোনো নিয়ম আছে কি? নাই তো। হ্যাঁ, নিয়ম একেবারে নেই, আমি অসংখ্য নিয়ম মেনে আমি কখনো মিথ্যে বলি না, চেষ্টা করি জীবনে একটাও মিথ্যে না বলার। আচ্ছা, মিথ্যে বলাটা যে খারাপ, এটা আমরা কিভাবে বুঝতে পারি? একটু বলেন তো। মিথ্যে বলাটা, এই যে কথা, একটু শোনেন, মিথ্যে বলাটা যে একটা খারাপ কাজ, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা তো একটা আওয়াজ আবার খারাপ ভালোর কি হবে? নিহিলিজমের দৃষ্টিভঙ্গি থেকে শূন্য থেকে সৃষ্টি হচ্ছে, শূন্যতে শেষ। মিথ্যা দিয়ে কি করবো, আর ভালো দিয়ে কি করবো, আর খারাপ দিয়ে কি করবো? অন্যকে প্রতারিত করে, অন্যকে ক্ষতি করে। আসলে এক্ষেত্রে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার যেন হিতবোধ কাজ করে। দর্শন, সেটা আমার মনে হয় অনেক বেশি উপযোগী। আপনি মানবতা বলতে কি বোঝেন? মানবতা বলতে কি বোঝেন? কি ভাব থাকবে মানবতা আপনি কি বোঝেন? মানবতা বলতে সব তসলিমা নাসরিনের কাছে বিবাহ প্রথার বিরোধিতার মাধ্যমে ভালো থাকার একটু বলি শোনেন, যেমন আমি একটু শোনেন। তসলিমা নাসরিনের কাছে ভালো থাকা, এই যে আপনি বলতেছেন মানবতা বলা হয় সকল মানুষ ভালো থাকে, ভালো থাকার জন্য নিয়ম কানুন দেওয়া। তো বলতেছে বিবাহ প্রথার বিরোধিতা করেই আমাদেরকে ভালো থাকতে হবে। ওইদিকে প্রফেসর লরেন্স ক্রাউস বলতেছে ভালো থাকতে হলে আমাদেরকে পশুর সাথে যৌন সম্পর্কতা, এটাকে বৈধতা মনে করতে হবে। আবার অন্যদিকে আর একজনরা বলতেছে না না, এই দুইজনের কথা সম্পূর্ণ ভুল। আপনি নিজেও বলবেন এই দুইজনের কথা সম্পূর্ণ ভুল। তাহলে কিভাবে এই ভালো মন্দ নির্ণয় হবে এবং কোনটা মানব, এটাই তো হচ্ছে আমাদের জানার বিষয়। আপনি যেরকম আপনার বিবেক দিয়ে মনে করতেছেন, আপনার মানুষত্ববোধ দিয়ে মনে করতেছেন যে না এই কাজগুলো খারাপ, তারাও মনে করতেছে তাদের কথাই ঠিক, কারণ তারাও বিবেক দিয়ে কথা বলতেছে, তারাও তাদের আবেগ দিয়ে
কাজে লাগিয়ে কথা বলতেছে, তাহলে এখানে ভালো মন্দ কিভাবে নির্ণয় হবে? আমি এই এই আমি এই এই কাজগুলোর কোনোটাই আমি বলছি, ওনারা যে দুজন বললেন লরেন্সের কথা, আমি ওনাদের কথা ভুল এ কথা বলিনি। আমি শুধু বলতে চাইছি যে আমার যেন মনে হয়েছে সমাজ রাষ্ট্রের অসুখ ওনাদেরও পীড়িত করেছিল। আচ্ছা, আপনি আপনি আপনাকেও তো সে দাবি করতে পারে যে আপনাকে সমাজের, যদি একটু শোনেন, আমাকে বলতে দেন। আপনাকেও তো তারা মনে করতেছে যে আপনিও সমাজের মানুষের কথার দ্বারা শিকার, আপনিও সমাজের কুসংস্কার দ্বারা শিকার, সেও আপনাকে মনে করতেছে। কোনটা সঠিক হবে, কিভাবে নির্ণয় হবে? না, কিন্তু সে আমাকে মনে করতেই পারে, আমি সে স্বাধীনতা তার দিচ্ছি, কিন্তু এই স্বাধীনতা তার আমি দিচ্ছি, সেও আপনাকে এরকমই স্বাধীনতা দিতেছে, বাকি তাহলে ভালো মন্দ কিভাবে নির্ণয় হবে? বা যেটা আমি করছি, ভালো মন্দ নির্ণয় যদি না করে বরঞ্চ শুধুমাত্র আমরা মানুষের অধিকারটা, একজন ব্যক্তি মানুষের অধিকারটা, না, আমরা যদি অধিকারের কথা বলি, অধিকার তো এক একজন এক এক রকম বলতেছে। চুরি করা একজন অধিকার আছে, এটা আমার অধিকার আমাকে দিতে হবে, আমি করে নেব, আমি শক্তিশালী, আমি ডাকাতি করে চুরি করে এই অধিকার নেব। ওটা আমার বিস্তৃত, ওটা কিছুর এই তর্কে নিরসন হয়তো সেই দিন হবে যেদিন আমরা আসলেই সত্যি কথাই এত প্রযুক্তি। আচ্ছা, আপনি যে বিবেক বলতে কি বোঝেন? বিবেক বলতে কি বোঝেন? এতবার বড় আমার ভালো লাগে না। আমি তাহলে বলতে কি বুঝি, এটা তো একটা ভাববাচক কথা, বোঝানো যাবে কিনা জানি না, তবে বিবেক বলতে বোঝায় একবারে জন্ম। চোরের বিবেককে আপনি কি বলবেন? কোনটা ভালো নয়, কোনটা করা উচিত, চোরের বিবেক বলবেন। আর আমাকে বলতে দেন সমবেদনা, বলতে দেন কারো প্রতি সমবেদনা জেগে ওঠা, এমনকি যাকে হারিয়ে দিলাম, ধরেন আমি মেসিদের আর্জেন্টিনার খুব সাপোর্ট করি, কিন্তু মনে করেন গোমেজ গোল করে জার্মানিকে জিতিয়ে দিল, আর্জেন্টিনা হেরে গেল, চোরের বিবেকটা একটু, তবে জার্মানি হেরেও যেত, তাও কিছু করা যেত না, আমার একটা মন কেমন কষ্ট। এই চোরের বিবেকটা একটু বলেন। শুধু মানুষ নয়, সমগ্র প্রকৃতির প্রতি চোরের বিবেকটাকে যদি একটু বিশ্লেষণ করতেন। হ্যাঁ, চোরের বিবেক, দর্শকের বিবেক এবং চোরের বিবেক আপনি কি বোঝেন? বিবেক, হ্যাঁ, এবং দর্শকের বিবেক। দেখেন, একজন মানুষ চোর, আমি যেটা বলি, আমি একজন বলি চোর, আসলে কোনো মানুষই চোর নয়, এটা আমার খুব দৃঢ় ধারণা যে কোনো মানুষই চুরি করতে পারে না, সেটা একটা সামাজিক বিচারে কোনো মানুষ চোর হয়, 1 নম্বর। 2 নম্বর, পৃথিবীর কোনো মানুষ ধর্ষক নয়, প্রতিটা মানুষ হয়ে ওঠে, হয়তো কোনো যে কারণে আমি ওই পয়েন্টটা যাইতে চাই, রাজনৈতিক অবদানে, রাজনৈতিক অবদান, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন না। সে যে কারণেই হোক চোর, সে যে কারণেই হোক, আর তার ভিতরে যে ধরনের এই জাগরণ সৃষ্টি হোক, তার বিবেকটা কি কাজ করে, তাই তো? হ্যাঁ, তার বিবেকটা তখন হয়তো, হ্যাঁ আমি বলি, তখন হয়তো তার বিবেক শূন্য হয়ে ওঠে, হয়তো সে বিবেক ভুলে যায়, যে তার বিবেকের দরজাগুলো হয়তো বন্ধ হয়ে যায়। বিবেকের আবার দরজা আছে, এমন করে হয়তো সে তারা বিবেকের কয়টা দরজা, বিভিন্ন পথে একটু বিবেকের কয়টা, বিবেক, আমি একটু বলি না আপনি বলছেন বিবেকের দরজা বন্ধ হয়ে যায়, তার মানে বিবেকের অনেকগুলো দরজা আছে। জাগ্রত হওয়া, আমিও খুব সংশয়ে থাকি যে সবার বিবেকের দরজা কয়টা? আপনি বললেন বিবেকের দরজা বন্ধ হয়ে যায়। প্রশ্নটা খুবই জোরালো প্রশ্ন, যে বিবেক জাগ্রত না, বিবেকের দরজা। হ্যালো জি, আপনি বলছেন বিবেকের দরজা চোরের বন্ধ হয়ে যায়, তাহলে আমি বিবেকের দরজা কি, এটা সাইন্টিফিক কোনো প্রুফ আছে কিনা? আপনি তো নিজে অনেক বিজ্ঞান মনস্ক একজন মানুষ। হ্যালো জি, বিবেকের দরজা কি, এটা কি দেখা যায়? আমার কথা মানে আমি জিজ্ঞাসা করতেছি যে বিবেকের দরজা কি?
বিবেকের দরজা কি? আচ্ছা, সে প্রশ্নের পার্টিকুলার জবাব আমি সত্যি হয়তো দিতে পারবো না বলি, কিন্তু ঘটনা হচ্ছে যেটা বলছিলাম যে এই যে বন্ধ হয়ে তার মানে যায়, বিবেকের দরজাই প্রমাণ না করতে পারলে সেটা বন্ধ করবেন কিভাবে? আমি সত্যি, আমি আমি একটু বলি, আমি আপনি হয়তো বলতে পারবেন, আমি এই প্রশ্নগুলো আপনি করতে পারেন, ঠিক আছে, আপনি নিজে ততটা জানি না, আপনি আমাকে এতটা প্রশ্ন করছেন, আমি নিজে সত্যি না না, বিবেক আপনি ততটা আমি জানি তো আপনি যখন বিবেক বলতে একটা জিনিস খারাপ হয় বস্তু আমি করছেন, দেখেছি না আপনি সবসময় যখন যে বিবেক একটা জিনিসের দাবি করছেন, আবার বিবেকের দরজা দাবি করছেন, দাবিটা যে করবে সে এভিডেন্স দিবে। আপনি ওই প্রথম আমাকে যুক্তি দিয়েছিলেন যে দাবি করবে সে এভিডেন্স দিবে। যেহেতু আপনি বিবেকের দরজা দাবি করছেন, তো আপনাকে তো সেই দাবিটার প্রুফ দিতে হবে, নতুবা আপনি অবিশ্বাস করতে হবে যে না বিবেকের দরজা নাই, সেটা হয় এগুলা হ্যাঁ, পুরাই ভগাস কথা। এই যে বিবেকের দরজা গুলো বললাম, এটা আমি বলি, এটা হচ্ছে তার পারিবারিক, আমি বলি একটু পারিবারিক, প্রথমত যার মায়েদের দ্বারা প্রতিটা সন্তান খুব প্রভাবিত হয়, আপনি মানবেন কি মানবেন না জানি না, আমি হ্যাঁ, এই বিজ্ঞান যে আপনি যে একটা বুঝি না, কথা প্রথমে জীবন বলছিলেন, একটু যেটুকু শোনেন। বুঝেছি সেটা হচ্ছে, আপনি যে প্রথমে একটা যুক্তি পেশ করছিলেন যে আমি মোরালিটি শিখছি, আমি আমার ভিতরে একটা জাগ্রত ভাব, সেই জাগ্রত ভাব দিয়ে মোরালিটি শিখছি। এটা সম্পূর্ণ ভকাস একটা কথা। কারণ আপনি মোরালিটি শিখছেন হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি, আপনার আমি মায়ের সেটাই কাছ থেকে। যাচ্ছি, একটু আমি একটু শুনেন, যাচ্ছি, আমি একটু যাচ্ছি একটু সেই, শুনেন, একটু এবার শুনেন, একটু শুনেন। আপনি মোরালিটি শিখছেন, পরিবার থেকে মোরালিটি শিখছেন, আপনি আপনার সমাজ মোরালিটিটা শিখছেন। কারণ আপনার সমাজের কেউ না কেউ কোনো না কোনো ভাবে কোনো না কোনো ধর্মগ্রন্থ থেকে মোরালিটিটা শিখছে। শুধু শুধু তাছাড়া তাছাড়া আমি বলি ধর্মগ্রন্থ বা স্রষ্টার এক্সিস্টেন্স ব্যতীত, আমার কোশ্চেনটা ভালো করে বুঝবেন, আমি একদম খুল্লম খোলা কথা বলতেছি যে স্রষ্টার এক্সিস্টেন্স ছাড়া ভালো এবং এই দুইটি আপনি জিনিস আরেকবার অর্থহীন। ইয়ে করুন তো, আপনার কথাগুলো আমি ভালো, প্রথম হচ্ছে যে মোরালিটির কোনো প্রয়োজনই নাই। কারণ আমাকে একটু খুল্লম খোলা বলতে দিবেন, হ্যাঁ, আমাকে যদি একটু বলতে দেন।